যে কজন আছি সব তো কারোর 50, কারোর 60, কারোর 70 বয়স। হ্যাঁ, আমরা মরার পরে মনে হয় ইয়ং জেনারেশন আর এইসব ধরে রাখবে না, মানে ওদের এইসব তিতুমির কে এতটা ইতিহাস নিয়ে না, এত আগ্রহ যে এখানে শস্য বিমা যদি কোনো ঘর করা যায় সেও তিতুমির নাম হোক। হ্যাঁ, একদম একদম। তিতুমিরদের যে বংশধর তারা খুব অভাব, তাদের পেনশন বা ভাতা দেওয়ার, পেনশন তো কেউ চাকরি করে না, ভাতা ভাতা চালু হোক। তারা কি এখানেই আছে তিতুমিরের বংশধর যারা? হায়দারপুর, এখান থেকে 6 কিলোমিটার। তাদের মানে অবস্থা খুবই বিশাল খারাপ, মানে তারা মাঠেও যেতে পারে না। একটা বড় বংশের লোক, এখন গরিব হয়ে গেছে, তারা মাঠেও যেতে পারে না, ওই বাড়ি বসে কেউ সেলাই কাজ, কেউ এইসব আমাদের করে। আর সবাই হায়দারপুর নেই, কিছু কিছু চলে গেছে বাইরে। হায়দারপুরে এখন ওনাদের মানে তিতুমিরের বংশধরের মধ্যে কে আছে? এখন অনেক আছে। মানে এখন আপাতত বয়স্কর মধ্যে আছে মদত আলী সাহেব। আচ্ছা। আর সব বাচ্চা কাচ্চা আছে, মানে 3-4 শরিক আছে এখনো আছে। ওইখানে গেলে তো মানে দেখাও যাবে, ওনাদের সাথে দেখাও করা যাবে। ওখানেও সরকারিভাবে একটা বেদি করেছিল, বেদি করে সেখানেও লেখা টাকা আছে আর কি। কিন্তু আমাদের এইসব আশা ছিল, কিন্তু সরকার তো সেভাবে করছে না। ওপরে একটা সংগ্রহশালা, মানে আমরা তিতুমিরের যুদ্ধের সময় যেসব জিনিসগুলো ব্যবহার হয়েছে সেসব জিনিসগুলো ভালোভাবে তৈরি করে আমরা যেন সুসজ্জিতভাবে রাখতে পারি, কিন্তু সে হয়ে হচ্ছে না। তো বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি নারকেলবেড়িয়া, যেখানে রয়েছে তিতুমিরের বাঁশের কেল্লা। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে এখানে বাঁশের কেল্লা বলে তো মানে সেই বাঁশের কেল্লা, সেই সময়ের বাঁশের কেল্লা সেটা তো নেই। কিন্তু এখানে যেটা খবর নিয়ে জানতে পারলাম যে এইখানে একটা ঘর তৈরি রয়েছে, যেখানে তিতুমিরের কিছু জিনিস রাখা রয়েছে এবং তিতুমিরের স্মৃতি বিজড়িত একটা কক্ষ এখানে করা হয়েছে। আর এইখানেই আগে নির্মিত ছিল বাঁশের কেল্লা। এই নারকেলবেড়িয়া গ্রামে তিতুমিরের বাঁশের কেল্লা ছিল, আর এটাই সেই বাঁশের কেল্লা যেখানে ছিল সেখানে একটা কক্ষ এখানে নির্মিত হয়েছে, যেটা আই লাভ কারবালা। এই কারবালার যে মসজিদটা রয়েছে তার ঠিক পাশে, এই মসজিদেরই জমির কিছুটা অংশে এই তিতুমিরের বাঁশের কেল্লাটা নির্মিত হয়েছে। মানে এখন বাঁশের কেল্লা নেই, এখন একটা বাঁশের কেল্লার মতোই একটা কক্ষ এখানে করা হয়েছে। তো তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে। ইতিহাসে আমরা পড়েছি ওনার সম্পর্কে, তো সেইখানে ইতিহাসের যে স্মৃতিটা রয়েছে, সেই স্মৃতিটা এইভাবে যে আমরা দেখব সেটা কিন্তু একটা মানে খারাপও লাগলো যে এইখানে কিন্তু সেরকম কিছুই হয়নি, আর সরকারের পক্ষ থেকেও সেরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে শহীদ তিতুমির মিশন নারকেলবেড়িয়া বাঁশের কেল্লা। এখানে একটা মানে চিকিৎসালয়ও রয়েছে, যেখানে ট্রিটমেন্ট হয়, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আর বিনা ব্যয়ে এই ট্রিটমেন্ট হয় এখানে। প্রতি শনিবার বিকেল 3টা থেকে 5টা শহীদ তিতুমির মিশন এর পক্ষ থেকে এটা করা হয়েছে। আর শহীদ তিতুমির মিশনের পক্ষ থেকে আর যেটা করা হয়েছে, এখানে একটা লাইব্রেরির মতো করা হয়েছে, এখানে অনেক বইও রয়েছে, আর এখানে তিতুমিরের ছবি রয়েছে। সৈয়দ মীর নিসার আলী তিতুমির, জন্ম 27 জানুয়ারি 1882, সেটা কিন্তু এখানেই ছবির নিচে লেখা রয়েছে। আর এই জায়গাটাকে এভাবেই সাজানো রয়েছে। আর এখানে একটা বেদি, শহীদ বেদি, সেখানে ফুল দেওয়া আছে এই শহীদ বেদিতে। তো এটাই আপাতত এরকমভাবেই পড়ে আছে। তো আমার যেটা মনে হয় যে এটা সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং সরকার পক্ষ থেকে যদি এটাকে সাহায্য করা হয় তাহলে আরও ভালো হয় এই জিনিসটা, যে এইখানে একটা হতে পারে একটা ঐতিহাসিক একটা নিদর্শন হতে পারে। এবং এইখানে যদি আমরা তো বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহাসিক জিনিস দেখে থাকি, তো এটাও একটা ঐতিহাসিক নিদর্শন, যেটা কিন্তু অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। এবং অবিলম্বে এখানে একটা মিউজিয়াম বা এখানে একটা ট্যুরিস্ট স্পট যদি করা হয় সেটা কিন্তু খুবই একটা ভালো হয়। এইখানকার গ্রামবাসীদেরও যেরকম ডেভেলপড হবে, সেরকম এইখানকার একটা ট্যুরিস্ট স্পট যেখানে এসে নতুন প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু এই তিতুমিরের ইতিহাসটা তাদের চোখের সামনে কিন্তু তারা বুঝতে পারবে, তারা দেখতে পারবে। ইতিহাসের বইয়ে নয়, এখানে এসে তারা উপলব্ধি করতে পারবে তিতুমির সম্পর্কে। কাঠ আর ওই যে টুলটা,
আচ্ছা উনি ওইটা ব্যবহার করতো, বুঝলেন? আচ্ছা, এই টুলটা উনি ব্যবহার করতো? টুলটা ব্যবহার করতো বা কোরআন শরীফ পড়তো, ওই ওনার বংশধরের বাড়ির থেকে নিয়ে আসাগুলো। আচ্ছা আচ্ছা। আর এই যে লাঙলটা? লাঙলটা আমরা করেছি। আচ্ছা আচ্ছা। আর এই যে ছোট ছোট এই যে গোল গোল ওগুলো হচ্ছে বেল। আচ্ছা, বেল দিয়ে মেরেছে, গাছের বেল। আচ্ছা আচ্ছা, বেল দিয়েও মানে অস্ত্র হিসেবে উদাহরণ হিসেবে রাখা কৃষক বিপ্লবী। আর ওইখানে যে কোরআন শরীফটা রয়েছে ওটা উনি পড়তেন? হ্যাঁ, ওনার বংশধররা আমাদের দিয়েছিল। আচ্ছা। আর এইখানে যে দুটো বল্লম রয়েছে, এটা এগুলো আমাদের তৈরি করা, তীর ধনুক আর তরবারি, এইগুলো আপনাদের সংরক্ষণ করা আর কি। মানে এই যে স্মৃতি, এই স্মৃতিগুলো আপনারা মানে রেখে দিয়েছেন যাতে করে কেউ যদি আসে দেখতে পারে। মানে আরো আমাদের ইচ্ছা আছে, কিন্তু সে আমাদের সামর্থ্যে কুলোচ্ছে না। আচ্ছা, আমাদের পুরো ওই দেয়ালে ওই ইয়ে করার দরকার, ওই মানে আলমারির মতো, যাতে করে আরো অনেকে ওর ভিতরে রাখলে নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। কারণ এই জিনিসগুলো এখন এই বাইরে এরকম ভাবে রাখা আছে, একটা আলমারি থাকলে তখন আরো সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে রাখা যাবে। এই যে লাঠি, এই লাঠি দিয়ে কি তিতুমির যুদ্ধ করতো? এরকম লাঠি দিয়ে? বাঁশের লাঠি দিয়ে এরকম, মানে এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছি, ওছাড়া হয়তো একটু বড় হতে পারে এরকম আর কি। খুব ভালো জিনিস যে এখানে অ্যাটলিস্ট এইখানে বাঁশের কেল্লাটা ছিল। আচ্ছা, সরকার থেকে কি কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা কোনো রকম কিছু পাননি? এই সরকার তো সাহায্য করার মধ্যে এই যে হয়েছে এটা 16 সালে, হ্যাঁ হ্যাঁ, সেই সময় সরকারি পয়সায় হয়েছে, কিন্তু সেটাও খুব অন্যরকম ভাবে, মানে আমাদের ডিরেক্টলি না হওয়ার কথা ছিল। বিশাল 1 বিঘে জমির উপর একটা তিতুমিরের একটা কামান থাকবে পুকুরের পাশে, মানে এরকম একটা চিন্তা ছিল। তারপরে শেষে হলো না। তখন যে প্রধান ছিল রবিউল হক, ওই লেখা আছে রবিউল হক, সেই রবিউল হকের খুব পরিচিত লোক। ওনাকে বলা হলো যে আমরা তো একটা মিশন গড়ে ফেলেছি, একটু বসার জায়গা আমাদের করে দাও। তো তিতুমিরের নামে তিতুমির স্মৃতি সদন বলে উল্লেখ থাক, আমরা সেখানে একটু বসবো টসবো, একটু মিটিং করবো, কোনো কিছু দরকার হলে। সেটা সেইভাবেই করেছে, মানে এটা মিউজিয়াম হিসেবে করেছে। মানে এই যে এখানে লেখাই রয়েছে যে রবিউল হক। হ্যাঁ, রবিউল হক দুটো কিন্তু। আচ্ছা, মানে একটা রবিউল হক সম্পাদক আর একটা রবিউল হক প্রধান। হ্যাঁ, আচ্ছা, এটা 2017 লেখা আছে, তার মানে কি এটা 2017 সালে করা হয়েছে? এটা না, হ্যাঁ 2017 সালে। এই না হলে আগে কি কিছু ছিল এখানে? আগে ছিল শান্তিবাবু করেছিল। হ্যাঁ হ্যাঁ, একটা শহীদ বেদি। আচ্ছা, শুধু সেইটুকুই ছিল? শুধু সেইটুকু আলগা পড়েছিল। আচ্ছা আচ্ছা। মীর নিসার আলী তিতুমির, জন্ম হচ্ছে 27 জানুয়ারি 1982, মৃত্যু 19 নভেম্বর 1831 খ্রিস্টাব্দ। মানে আমরা যেটা ইতিহাসে পড়েছি। আর এইখানেই কি বাঁশের কেল্লাটা ছিল? হ্যাঁ, এখানেই ছিল। আচ্ছা, এবারে আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যখন ছোট, সেই সময় এই 1972 সালে এই ভারতের মুক্তি সংগ্রামের প্রথম শহীদ তিতুমিরের নামে একটা স্মৃতিসৌধ তৈরি হয় এই জায়গাটায়। সেটা এরকম না, বড়। সেটা করেছিল আপনার কলকাতা, ওই এটা লেখাটা মুছে গেছে, যাই হোক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তিময় রায়। আচ্ছা আচ্ছা, উনি প্রথম এসে করেছিল। তখন আমরা ওরা সব ছোট ছোট। তারপরে যারা আমাদের সেই বড় ছিল তারা করেছিল, আমি ছেলেপিলে। আচ্ছা আচ্ছা। তারপরে বহুদিন এটা ওটা হতে হতে কিছু সময় হতো, কিছু হতো না। কোনো বছর পালন হতো, মৃত্যুদিন বা জন্মদিন, তারপর বন্ধ হয়ে গেল। 16 সালে বিশ্বজিৎ বাগ বলে এক ভদ্রলোক বইতে লেখে যে তিতুমির একজন সাম্প্রদায়িক ব্যক্তি। উনি অনেক হিন্দুকে মেরেছে, কৃষ্ণদেব রায়ের সঙ্গে যুদ্ধ করার সময় অনেক ব্রাহ্মণকে গোমাংস খাইয়েছে। এই যখন গুজব, হ্যাঁ, এই যখন বইতে লেখে, তখন আমরা সেই বইটা সংগ্রহ করি আটঘরা থেকে, আটঘরা হাই স্কুল। তারপরে আমরা ওর বিরুদ্ধে অবজেকশন করি আপনার ওই শিক্ষা দপ্তর, যেটা কলকাতা শিক্ষা দপ্তর। পরে আমাদের এই জয় হলো, প্রায় মাস 1.5-2 পরে আমাদের রিপোর্ট দিল যে আপনারা জয়ী। তারপরে 17 সালে এই ঘটনা। আচ্ছা, তার আগের কথা বলি যে তিতুমিরের পুরো ইতিহাসটা। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। তিতুমিরের জন্ম তো আছেই ওখানে। জন্ম তারিখ 27 জানুয়ারি 1782, মৃত্যুদিন 19 নভেম্বর
1831 আমরা জন্মদিন বা মৃত্যুদিন আমাদের তিতুমির মিশন হওয়ার পরের থেকে প্রতি বছর আমরা পালন করি। আচ্ছা আচ্ছা, দিন কত হয়ে গেল 19 নভেম্বর। আমাদের সঙ্গে মোটামুটি সহযোগিতা করেন আটঘরা বিকাশ কেন্দ্র। আচ্ছা, ভালোই সহযোগিতা করে। এই হচ্ছে ব্যাপার। এইবার ওনার যে নানান রকমভাবে নানান মানুষ বলে, কিন্তু উনি আসলেই মুসলিম বলে হয়তো ইতিহাসের পাতায় নাম নেই। না ইতিহাসের পাতায় আমরা পড়েছি তো, আমরা ছোট্ট করে 4 পাতা, হ্যাঁ বেশি ডিটেইলস আমরা পড়ি, 3-4 লাইন লিখেছেন, কিন্তু বিস্তারিতভাবে তিতুমিরের কথা বলেনি। ওনার জন্মস্থান হায়দারপুর। ওনারা সৈয়দ বংশের লোক, মীর সাহেব বলে আমরা ডাকি, ওই জন্য মীর টাইটেলটা লেখা আছে, সৈয়দ মীর নিসার আলী। মীর নিসার আলী, এখানে তিতু আর মীর আলাদা করে লেখা আছে। না, তিতুমিরটা হচ্ছে ছোটবেলার ওনার নাম ছিল তিতুমির, আচ্ছা, কিন্তু অরিজিনাল নাম মীর নিসার আলী। মীর নিসার আলী, তিতুমিরটা একটা ডাক নাম। এবার যাই হোক, উনি ছোটবেলার থেকে মানে বিপ্লবী মনোভাবের মানুষ। তারপর যখন উনি বয়স হলো, ইয়ং হলো, তখনকার আমলে ছিল জমিদার জোরদারের আমল। ইংরেজরা জমিদার জোরদার দিয়ে খাজনা আদায় করতো, এসব তো নিয়ম ছিল। সেই নিয়মের সময় জমিদারদের অনেক অত্যাচার গ্রামে গ্রামে ঘটতো। তা তো ঠিক। এইবারে প্রথমেই ওনার, আমরা যেটা জানি, প্রথমেই উনি যুদ্ধ করেছিল পুরার জমিদার কৃষ্ণদেব রায়। ওনার সঙ্গে যুদ্ধ হয়েছিল নদীর এপারে সর্বরাজপুর বলে একটা গ্রাম। আচ্ছা, তিতুমিরের ওখানে বাহিনী তৈরি করে ওখান থেকে যুদ্ধ আরম্ভ করে। আচ্ছা আচ্ছা, তারপরে ওখানে থেকে আপনার মাটিয়া, বসিরহাট, বারাসাত, বারগড়িয়া, বিভিন্নভাবে যুদ্ধ হয়। আর তখন রাস্তা ছিল আপনার নদীপথ। নদীপথে ফৌজরা আসতো বা নদীপথেই সবাই যেতে হতো। রাস্তা তো ছিল না, তখন ছিল মাটির রাস্তা। মাটির রাস্তা ছিল, কোনো খোয়া বা এর রাস্তা ছিল না। সেই সময় উনি এইসব করেছে। তারপরে যখন বিশাল ব্যাপার হয়ে গেল, মানে তিতুমিরের সৈন্যদের পরাস্ত করতে জমিদাররা পারছে না, তখন আরও জমিদার একত্রিত হলো। একত্রিত হওয়ার পরেও জমিদাররা পারছে না। তিতুমিরের যা বাহিনী হয়েছে, যা লাঠিয়াল হয়েছে, সবাই তো শোষিত ইংরেজের বিরুদ্ধে। সবাই তার ইচ্ছা দলে যাওয়াই আমাদের ঠিক। উনি কিরকম ছিল, একটা বাঁশ দিয়ে কেল্লা তৈরি করেছে, এবং হাতিয়ার তো সেরকম অস্ত্র শস্ত্র ছিল না। অস্ত্রশস্ত্র আপনার ওই মানে বাঁশ দিয়েই অস্ত্র শস্ত্র, গ্রামের লাঠি, ওই মানে মাঠে কাজ করা কাশি, মানে কাস্তে যেটা বলে, হেসো, দা করুল, এইসব দিয়ে লড়াই করেছিল। তীর ধনুক, তারপরে চামগুলতি বলে যেটা, আপনি চাম দিয়ে মারা গুলি, এইসব নিয়ে যুদ্ধ করেছে। কিন্তু যখন একটা ইংরেজ সরকারের বিরুদ্ধে বাঁশ নিয়ে রুখে দাঁড়ানো, মানে এরকম ইতিহাসে এরকম কেউ নেই যোদ্ধা যে তারপরে অস্ত্রে বাঁশ নিয়ে রুখে দাঁড়িয়েছিল। তারপরে যখন সমস্ত জমিদার এক হয়ে তিতুমিরের পক্ষে লাগলো, তখন তারা পারছে না। যেমন তখন ইংরেজের স্বর্ণপন্ন হলো জমিদাররা, ইংরেজ এখানে লোক পাঠালো। আলেকজান্ডার বলে ওই ইংরেজের একজন ছিল, তিনিও এখানে আস্তে আস্তে ইংরেজের সৈন্য তাড়া খেয়ে ঘোড়া পোতা, এই আপনার ভরভরিয়া খরচা করে একটা খাল আছে আমাদের, ওই খালে পড়ে যায়, ঘোড়া থুয়ে চলে যায়, দৌড় মারে, গ্রামে কোনো লোকের বাড়ি আশ্রয় নেয়। আচ্ছা, তারপরে দেখলো যে তিতুমিরকে শাসন করতে গেলে এসব হবে না। তখন ইংরেজের ওখানে কলকাতায় একটা মিটিং হলো। মিটিং করে ইংরেজকে বললো যে আপনারা সাহায্য করুন, নইলে আমরা পাচ্ছি না। এই জমিদাররা ইংরেজদের কাছ থেকে তখন শরণাপন্ন হয়ে তিতুমিরের বিরুদ্ধে তখন তখন যখন জমিদারের কথা মতো ইংরেজ যখন দায়িত্ব নিল, তখন ইংরেজের সৈন্যবাহিনী, গোরা সৈন্য, মুক্ত কামান, পিস্তল ছাড়া এসব যা মানে সরকারি সব ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার মাধ্যমে তিতুমিরকে উপরে রুখে দাঁড়ালো। তখন এখানে নারকেল বেরিয়ে এসে বাঁশের কেল্লা তৈরি করলো, মানে অরিজিনাল বাঁশ। বা এই জায়গায় তো সেই জায়গাটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এখানেই তো বাঁশের কেল্লাটা ছিল। এখানে চারপাশের দেওয়ালটাও ঠিক বাঁশ দিয়ে, মনে হচ্ছে বাঁশ দিয়েই করা, মানে এরকম ভাবে আপনারা করেছেন, মানে সেইটা বাঁশের কেল্লা হিসেবে সেইটাই এরকম, যাতে করে এটা তো এখন বিল্ডিং, একটা কংক্রিটের বাড়ি, কিন্তু যাতে করে সেই স্মৃতিটা যে বাঁশ দিয়ে এখানে করা ছিল, সেটা তো বাঁশ তো দীর্ঘদিন ভালো থাকবে না। একদম ঠিক।
এই জন্য তখন অরিজিনাল বাঁশ দিয়ে আর কাদা দিয়ে মাটির ওই বাঁশের কাদা মিশেল করে দুতলা ঘর করেছিল, বাঁশের কেল্লা। সেখানে যেমন জমিদারের গ্রুপে থাকে বিশ্রাম কক্ষ, খাওয়া দাওয়ার কক্ষ, অমুক তমুক না। তখন ইংরেজরা যখন এলো, ইংরেজরা তাও প্রথম পরাজয় স্বীকার করলো, পারেনি। তারপরে দ্বিতীয়বার শুক্রবার, সেদিন নামাজের দিন, সেদিন আপনার তিতুমিরের পক্ষ থেকে বলা হলো যে শুক্রবার নামাজের দিন আজকে যুদ্ধ বন্ধ থাকবে। ওরা স্বীকার করলো, ঠিক আছে। তারপরে কিছু লোক বললো, স্যার এই শুক্রবারের দিনই মারতে হবে, নইলে ওনাকে মারা যাবে না। যখনই ঠিক নামাজে জমায়েত হবে সেই সময় মারতে হবে, নইলে তিতুমিরকে মারতে পারবেন না। আর সেই সময় মসজিদের পিছনে যে মসজিদ, এই মসজিদটা, হ্যাঁ, এই যে পিছনে যে মসজিদটা এই মসজিদ ছিল না, আগের আমলে মসজিদ ছিল, আগের আমলে সেই পাতলা ইটের মসজিদ ছিল, সেখানে এই মসজিদটা গড়ে উঠেছে। ওই সময় আপনার ওরা যখন শুনলো যে এই ব্যাপার, তখন আক্রমণ আরম্ভ করে, কামান দিয়ে দেখে দিল, গোলা টোলা উড়ে গেল, আর বহু সৈন্য সামন্ত যারা নামাজি ছিল সব শহীদ হয়ে গেল, মারা গেল। তিতুমিরের সঙ্গে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল মিসকিন শাহ। মিসকিন শাহ খুব পীর ধরনের ছিল, বা তিতুমিরও কম না। তিনি গুলি খেয়ে ফেলতে লাগলো, মানে গুলি করে, গুলি উদা হয়ে যায়, কেউ মরে না। তখন কামান দিয়ে শেষ করে দিল নামাজ পড়া অবস্থায়, না হলে তিতুমিরকে মারা যাবে না, মারা যাবে। তার আগের ঘটনা এইটা, যে গুলি যখন আউট হয়ে যাচ্ছে, কেউ মরছে না, তখন ওই কাজ করলো যে নামাজের টাইমেই মারতে হবে। লেখা রয়েছে ওনার কল্পিত চিত্র, মানে ওনাকে কি লোকে যেরকম দেখেছে সেটা দিয়ে আঁকা হয়েছে ছবিটা। এখন এইটা হচ্ছে বাদুড়িয়া রকেট ক্লাব, ওরা এসেছিল বাইক মিছিল করে, প্রায় 20-30 জন। ওরা এসে স্বাধীনতা দিবস পালন করে আমাদের এই ফটোটা বললো, আপনারা এই ফটোটা দেবো কি, নেবেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, কেন নেবো না, তোমরা এনেছো যখন। ওটা কাল্পনিকভাবে তৈরি করেছো তো, এই জন্য কাল্পনিক চিত্র বলে লিখেছে, কল্পিত চিত্র। এটাও সব কল্পিত, এটাও কল্পিত, মানে অ্যাকচুয়াল এটা তো অনেক আগের, মানে সেই সময় ছিল না ফটোগ্রাফার বা সেরকম যে ছবি তুলবে সেরকম কেউ ছিল না, কারণ অতটা বিকাশ ঘটেনি তখন। একমাত্র ইংরেজরাই তখন মানে কামান ব্যবহার করতো, আর কেউ তখন আপনার এখন যেরকম আপনার সবার কাছে পিস্তল, তখন তো ওইসব ছিল না। না, তখন সরকারি ব্যক্তি ছাড়া কারোর কাছে থাকতো না। কৃষকের হাতে ওই চাষির যা সরঞ্জাম, দা, কুড়ুল, কাস্তে। আচ্ছা, ওইটা নিয়ে মানে কজনে এত সাহস, মানে একমাত্র আমি দেখলাম যে তিতুমির যে কিনা এত লোককে একত্র করে একটা সংগঠন তৈরি করে, উনি যেখানে গিয়েছে, ধরুন আপনার বাদুড়িয়া রোসাটি গিয়েছে, সেখানে কিছু কৃষক ওনার পক্ষে গেছে। বারাসাত গিয়েছে, ওখানে কৃষকরা ওনার পক্ষে গেছে, মানে কৃষকের দাবি দাবা নিয়েই তো ওনার কথা। চারিদিকে নীলকর সাহেবদের অত্যাচার, ইংরেজদের অত্যাচার, জমিদারদের খাজনা বেশি, সমস্তটা কৃষকরা নির্যাতিত। সেই নির্যাতিত থেকে বাঁচার জন্য তিতুমির যে পথ দেখিয়েছে, সেই পথের দিকে মানুষ চলে গেছে, এটা তো স্বাভাবিক। এই জন্য তিতুমিরের সৈন্য সামন্ত এত হয়েছে, যাতে করে জমিদাররা ভয় পেয়ে গেল যে আমাদের যা লাঠিয়াল আছে এতে হবে না, একদম তার আরো লাগবে, মানে 7 জন জমিদার একসঙ্গে হয়েছে, তবুও পারেনি। শেষ পর্যন্ত ওরা সরকারের কাছে বললো যে আমাদের ব্যর্থ, এখন আমাদের, আপনি যদি জমিদারি বজায় রাখেন তাহলে আপনার আসতে হবে। এইখানে যে এখন কি টুরিস্টরা কেউ আসে এখানে? হ্যাঁ, অনেক দূর দূর থেকে আসে। আপনার সপ্তাহে 2-3 দিন আসে, এরকম হয়। ওই তো আপনার এই 2-3 দিন আগে ঘুরে গেল 2 জন। আচ্ছা আচ্ছা, তখন কি আপনার কাছেই আসে? মানে আপনি আমার কাছে, আপনি তখন ই করেন, মানে এইখানে আসতে গেলে যদি কেউ বাই রোডে আসে, সেটা কিভাবে আসা যেতে পারে? এইখানে টালিকারখানা মোড়, ওখান দিয়ে আসলেন তো, হ্যাঁ, তেঁতুলিয়া থেকে মখন যে রোড, ওখান দিয়ে আসা যাবে। বাসে করে তেঁতুলিয়া আসতে হবে আগে? না, তেঁতুলিয়া যাবেন কেন? আচ্ছা, আপনি যদি কলকাতা থেকে আসেন, হ্যাঁ, তা কেওসা পড়ে নারকেলবিড়িয়া মোড়, মানে ওটা হুগলি টালিকারখানা মোড়। এবার জায়গা দেয়নি জমির মালিক, মানে 2 ধারে 2টা থাম করবো করে, উপরে একটা হ্যাঁ, তাহলে ওইখান থেকে লোক আরো এইখানে আসতে পারবে। সেই জায়গাটা আগামী 5 বছর, গত 5 বছর হয়নি,
এবারও যে প্রধান হয়েছে তার কাছেও বলা, কোনো উদ্যোগ নেই তাদের। মানে এটা অবিলম্বে সরকারের ব্যবস্থা না নিলে এই স্মৃতিটা আস্তে আস্তে তো আপনারা যতটা ধরে রেখেছেন এটা অবশ্যই উচিত যে এই স্মৃতি রক্ষা। আমরা যে কজন আছি সব তো কারোর 50, কারোর 60, কারোর 70 বয়স। হ্যাঁ, আমরা মরার পরে মনে হয় ইয়ং জেনারেশন আর এইসব ধরে রাখবে না, মানে ওদের এইসব তিতুমির কে এতটা কৌতূহল নেই ইতিহাস নিয়ে, না এত আগ্রহ নেই। এটা অবশ্যই এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কি মনে হয় আপনার যে সরকার এটা পদক্ষেপ নিয়ে? আমরা তো সরকারের কাছে অনেক দাবি করেছি অনেকবার, শেষ পর্যন্ত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে যিনি চেয়ারম্যান কলকাতা, ওনার ওখানে 2-3 বার গিয়েছি, উনি খানিকটা আমাদের আশ্বাস দিয়েছে যে এটা হবে, কিন্তু সেইভাবে মানে যে বলেছে আশ্বাস দিয়েছে, কবে থেকে হবে সেটা কোনো। এবারে তারপরে ডেকেছিল, ওখানে বললো যে আপনারা 3 জনের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করুন, টাকা তো আপনাদের হাতে দেবো না, টাকা স্কিম অনুযায়ী ব্যাংকে ঢুকে যাবে, সেটা দিয়ে এটা ডেভেলপ করে এটা সুন্দর করে, যাতে করে এই জায়গাটা তো অনেক মানে এরকম যদি এটা যদি ঠিকঠাক ভাবে করা হয়, আমার মনে হয় এই জায়গাটা যে এরকম একটা গ্রাম্য জায়গা এটা কিন্তু অনেক ডেভেলপ হতে পারে, বা এখানে যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা আসতে পারে। এখানে গ্রাম বাংলায় বিশাল জমির মালিক তো কেউ না, মানে বেশি জমি হলে বেশি ঘর বাড়ি তাহলে আরো ভালো হতো। মানে এই যে স্বল্প জায়গা এটা ছোট করে একটা উপায়ও নেই, তাছাড়া উপায় তাও এই জায়গাটা হচ্ছে এই যে কারবালা, আচ্ছা সেই জায়গা শিয়া সম্প্রদায়ের যে মুসলিম ধর্ম ইমাম হোসাইনের যে রওজা, ওদের একটা কোনায় আমাদের এই করা। আচ্ছা, মানে সেই অনেকটা কম জায়গা পেয়েছেন আপনারা এটা করতে, দরকার ছিল অনেক বড় জায়গা, কিন্তু সেইখানে এই যে জায়গাটা এখানে বহু লোক জমায়েত হয়, জায়গাটা বেশি নষ্ট করাও যায় না। না, সেই জন্য স্বল্প জায়গার মধ্যে যতটা করা সম্ভব কমিটির কাছে দাবি করে যা দিয়েছে তাই নিয়ে আমাদের এই ঘর করতে হচ্ছে। তো সরকারের কাছে কি দাবি আছে যে এটা আরো আপনারা ডেভেলপ করবেন? আমাদের সরকারের কাছে অনেক দাবি। আমাদের দাবি হচ্ছে আপনার ওনার জন্মস্থান থেকে আর মৃত্যুস্থান পর্যন্ত পাকা রাস্তা করা, আর তারপরে তিতুমিরের নামে কোনো একটা কলেজ নির্মাণ করা। আচ্ছা, তিতুমিরের নামে একদম একদম একদম। তারপরে আমাদের দাবি আছে যে এখানে শস্য বিমা যদি কোনো ঘর করা যায় সেও তিতুমিরের নাম হোক। হ্যাঁ, একদম একদম। তিতুমিরদের যে বংশধর তারা খুব অভাব, তাদের পেনশন বা ভাতা দেওয়ার, পেনশন তো নয়, কেউ চাকরি করে না, ভাতা চালু হোক। তারা কি এখানেই আছে তিতুমিরের বংশধর যারা? হায়দারপুর, এখান থেকে 6 কিলোমিটার। তাদের মানে অবস্থা খুবই বিশাল খারাপ, মানে তারা মাঠেও যেতে পারে না। একটা বড় বংশের লোক, এখন গরিব হয়ে গেছে, তারা মাঠেও যেতে পারে না, ওই বাড়ি বসে কেউ সেলাই কাজ, কেউ এইসব আমাদের করে। আর সবাই হায়দারপুর নেই, কিছু কিছু চলে গেছে বাইরে। হায়দারপুরে এখন ওনাদের মানে তিতুমিরের বংশধরের মধ্যে কে আছে? এখন অনেক আছে। এখন আপাতত বয়স্কর মধ্যে আছে মদত আলী সাহেব। আচ্ছা, আর সব বাচ্চা কাচ্চা আছে, মানে 3-4 শরিক আছে এখনো আছে। ওইখানে গেলে তো মানে দেখাও যাবে, ওনার সাথে দেখাও করা যাবে। ওখানেও সরকারিভাবে একটা বেদি করেছিল, বেদি করে সেখানে লেখা টাকা আছে আর কি। কিন্তু আমাদের এইসব আশা ছিল, কিন্তু সরকার তো সেভাবে করছে না। দোতলা ঘরটা করার উদ্দেশ্য তাই যে ওপরে একটা সংগ্রহশালা, মানে আমরা তিতুমিরের যুদ্ধের সময় যেসব জিনিসগুলো ব্যবহার হয়েছে সেসব জিনিসগুলো ভালোভাবে তৈরি করে আমরা যেন সুসজ্জিতভাবে রাখতে পারি, কিন্তু সে হয়ে হচ্ছে না। বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে এইখানে তিতুমিরের এই বাঁশের কেল্লা, নারকেলবেড়িয়া গ্রামের তিতুমিরের বাঁশের কেল্লা, সেটাই তোমাদের দেখালাম। তো এখন এইরকম অবস্থায় রয়েছে, আর সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানে যিনি এইটার দায়িত্বে রয়েছেন, ওনার সঙ্গেও কথা বলে অনেক কিছুই জানলাম এবং তোমাদেরকেও জানালাম। তো এইখানে তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমরা আসতে পারো, কিন্তু এইরকম এর থেকে বেশি কিছু তোমরা দেখতে পাবে না। আমরা যেরকম দেখেছি সেরকমই দেখতে পাবে, কারণ এর থেকে বেশি কিছু সেই রকমভাবে এখানে তৈরি করা হয়নি, বা সেই রকমভাবে এইখানে ঐতিহাসিক কোনো জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়নি। এনারা নিজেরাই যা করেছেন সেটাই তোমরা এসে দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কোথাও নতুন কোনো জায়গায় দেখা হবে। তো আজকের মতো টাটা।